নমস্কার। এর আগে গঙ্গার ঘাট কথা নিয়ে 11টি পর্বের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। আজকে চলে এসেছি দ্বাদশ পর্বের ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি খড়দার 26 শিব মন্দির ঘাট। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন শিব মন্দিরগুলি, আর এখান দিয়ে সোজা চলে গেলে গঙ্গার ঘাটে পৌঁছানো যায়, যার বর্তমান নাম বাবুঘাট বা বীরঘাট, পুরনো নাম ফাঁকিঘাট। আর ডান দিকে আছে আরো 6টি শিব মন্দির। সেই শিব মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরগুলি আমি আপনাদের পরে দেখাবো। তার আগে আমরা মূল শিব মন্দির কমপ্লেক্সে ঢুকবো। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সুদৃশ্য উঁচু তোরণদ্বার, আর তার ভেতর দিয়ে দেখছেন সামনে প্রাঙ্গণ রয়েছে, আর তার চারপাশে শিব মন্দির রয়েছে। আর এই তোরণদ্বারের বাঁদিকে একটু ওপরে শ্বেত পাথরের ফলক আছে, তাতে লেখা রয়েছে, যদিও সেটা অস্পষ্ট, স্বর্গীয় রামহরি বিশ্বাস এবং তস্য পুত্র স্বর্গীয় প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রতিষ্ঠিত শিবালয়। এবারে আমরা মূল শিব মন্দির কমপ্লেক্সে ঢুকবো। লোহার গেট রয়েছে, তাতে তালা দেওয়া রয়েছে, খানিকটা ফাঁক করা অবস্থায়। সেখান দিয়ে আমরা মূল শিব মন্দির কমপ্লেক্সে ঢুকে পড়লাম। আপনারা দেখছেন রাস্তাটি ইট দিয়ে বাঁধানো, আর এই যে সামনে প্রাঙ্গণ, সবুজ প্রাঙ্গণ, তার চারদিকেই রয়েছে উঁচু ভিতের ওপর 20টি শিব মন্দির। বাঁদিকে শিব মন্দির দেখালাম, এবার ডান দিকে শিব মন্দির দেখাচ্ছি। এই শিব মন্দিরগুলো কিন্তু পাতলা ইটের তৈরি, এবং এই মন্দিরের যে দেয়াল, যে খিলান এবং খিলানের দুপাশে যে স্তম্ভ এবং যে মন্দিরের যে চূড়া, সবই কিন্তু পাতলা পাতলা ইট দিয়ে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সবুজ প্রাঙ্গণ, আর তাকে ঘিরে চারদিকে উঁচু ভিতের ওপর 20টি বাংলা মন্দির শৈলীতে নির্মিত আটচালা শৈলীর শিব মন্দির। এই মন্দির কমপ্লেক্সে মোট 20টি শিব মন্দির আছে। 20টি শিব মন্দির কী কী বিন্যাসে আছে বা কোন কোন মুখে রয়েছে বা শিব মন্দিরের মুখগুলো কোন দিকে, সেগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো। এখানে শুধু আপনাদের দেখিয়ে দিই যে এই মন্দির কমপ্লেক্সে মোট চারদিকে 20টি আটচালা শৈলীর শিব মন্দির রয়েছে। এই শিব মন্দির কমপ্লেক্সে 20টি এবং এর বাইরে যে 6টি, মোট 26টি শিব মন্দির আছে। তার মধ্যে 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রামহরি বিশ্বাস। পরবর্তীকালে আরও 14টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস। এবারে এই বিশ্বাস পরিবার সম্পর্কে 2-4টে কথা আপনাদের বলি। এই বিশ্বাস পরিবারের আদি পদবী ছিল দাস। তাদের কোনো এক পূর্বপুরুষ নবাব আলীবর্দী খাঁর দরবারে কাজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিয়ে তারা বিশ্বাস উপাধি অর্জন করেছিলেন। রামহরি বিশ্বাসের পিতা দয়ারাম বিশ্বাস কোনো এক দেশীয় রাজার নায়েব পদে চাকরি করতেন। আপনারা মন্দিরের ছাদটা একটু লক্ষ্য করুন। পাতলা পাতলা ইটগুলোকে পরপর সাজিয়ে বাঁকানো কার্নিশের ঢালু ছাদযুক্ত আটচালা শৈলীর শিব মন্দির তৈরি করেছেন। কি সুন্দর বিন্যাস তাদের, কি অপূর্ব শৈল্পিক দক্ষতা সেই সমস্ত অনামী শিল্পীদের। আমরা ফিরে যাই সেই রামহরি বিশ্বাসের গল্পে। রামহরি বিশ্বাসের পিতা দয়ারাম বিশ্বাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজারা দল বেঁধে রামহরি বিশ্বাসের পিতাকে মারার উদ্দেশ্যে তাদের বাড়ি আক্রমণ করে। সেই সময় রামহরির মাতা, যিনি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমতী মহিলা, তিনি নাবালক রামহরিকে এবং একজন বিশ্বাসী ভৃত্যকে নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে শিবলিঙ্গের ছবি। শিবলিঙ্গটি ক্ষতিগ্রস্ত, আগের মতো অবস্থায় নেই, সেটা আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন। তারপর অনেক কষ্ট করে রামহরির মাতা রামহরিকে বড় করে তোলেন এবং শিক্ষিত করে তোলেন। রামহরি প্রথম জীবনে বীরভূম জেলার ডেপুটি কালেক্টরের অধীনে কাজ করতেন। পরে ভুলুয়া ও চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারিস সাহেবের দেওয়ানি পদে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। আপনারা এই মন্দিরের প্রবেশপথের দুপাশে জোড়া জোড়া গোল গোল সরু সরু থাম দেখতে পাচ্ছেন, আর ওপরে খিলানে যে সুন্দর কারুকাজ করা আছে চুন সুরকি, সেগুলো আপনাদের দেখালাম। এবার মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি আছে সেই শিবলিঙ্গটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বেদির উপর একটি শিবলিঙ্গ রয়েছে, কিন্তু এই শিবলিঙ্গটি খানিকটা ক্ষতিগ্রস্ত বলেই মনে হচ্ছে, আগের মতো অবস্থায় আর নেই। রামহরি বিশ্বাসের 2 পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস, তারাও তাদের পিতার সম্পত্তিকে অনেক গুণ বাড়িয়ে তুলেছিলেন তাদের নিষ্ঠা, অধ্যবসায় ও পরিশ্রমের ফলে। এই বিশ্বাস পরিবার কৃষ্ণনগর রাজ পরিবার থেকে আনোয়ারপুর পরগনা জমিদারি পেয়েছিলেন এবং বারাসাতের বামুনমুড়ে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তীকালে তারা চলে আসেন খড়দহে। শোনা যায় রামহরি বিশ্বাস তার মাতা ভবানী দাসীর নির্দেশে নিত্য গঙ্গা স্নানে যাতে সুবিধা হয়, সেই জন্যই তারা খড়দহে এসে বসতি স্থাপন করেছিলেন।
আপনারা দেখলেন এই মন্দিরের প্রবেশপথের দুপাশে পাতলা পাতলা গোল গোল ইট দিয়ে সরু সরু থাম তৈরি হয়েছে, দুপাশে জোড়া থাম রয়েছে এবং খিলানের উপরেও বোধহয় কিছু কাজ ছিল, কিন্তু তার পলেস্তরা উঠে যাওয়ায় সেই কাজগুলি এখন বিলুপ্ত হয়ে গেছে। মন্দিরের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ভেতরে শিবলিঙ্গটি কিন্তু রয়েছে, এখানে গৌরীপট্টটাও রয়েছে, কিন্তু এটাও মনে হয় ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় মন্দির এবং মন্দিরের ভেতর শিবলিঙ্গগুলি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বইকি। এখানকার মন্দিরের বিন্যাস হলো এই যে পর্দায় যে আপনারা মন্দিরগুলো দেখছেন আটচালা শৈলীতে, পেছনটা পুরো সাদা রং করা। এই আটচালা শৈলীর 5টি এবং ওদিকে আরেকটা আটচালা শৈলী আছে যার রংটা লালচে। এই 6টি শিব মন্দির হচ্ছে পশ্চিমমুখী, অর্থাৎ গঙ্গার দিকে মুখ করা রয়েছে। আর এই যে দেখছেন এই পাশে 1, 2 একই ভিতের উপর, আর এদিকে আরেকটা ভিতের উপর 2টি, এই 4টি শিব মন্দির কিন্তু হচ্ছে দক্ষিণমুখী। এই 4টি শিব মন্দির হচ্ছে দক্ষিণমুখী। আর এই যে একটা ভিতের উপর রয়েছে 1, 2, 3, 4, 5, 6, এই 6টি শিব মন্দির হচ্ছে পশ্চিমমুখী। এই শিব মন্দিরগুলোর মুখও হচ্ছে পশ্চিম দিকে। আর এখানে একই ভিতের ওপর 4টি শিব মন্দির আছে, এগুলো একটু সাদা রঙের। 1, 2, 3, 4 এবং 4টি, 1, 2, 3 এবং 4, এই 4টি শিব মন্দির হচ্ছে উত্তরমুখী। রামহরির জ্যেষ্ঠ পুত্র প্রাণকৃষ্ণ, তিনি ছিলেন তার পিতার মতো ধার্মিক ও ক্রিয়াবান। তিনি কোচবিহারের কালেক্টরের দেওয়ানি করে এবং সওদাগরি কাজকর্ম করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। প্রাণকৃষ্ণ ছিলেন উচ্চ শ্রেণীর সাধক ও ঘোর তান্ত্রিক। আগেই বলেছি যে এখানকার 26টি শিব মন্দিরের মধ্যে 14টি শিব মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সমস্ত শিব মন্দিরে 14টি বানলিঙ্গ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির প্রাঙ্গণের মাঝখানে নবরত্ন মন্দির নির্মাণ করে তার মধ্যে রত্নবেদীর উপর দক্ষিণা কালীর মূর্তি স্থাপন করার ইচ্ছে ছিল তার। আপনারা দেখলেন এই মন্দিরের প্রবেশপথের দুপাশের দেয়াল এবং দুপাশে যে জোড়া জোড়া সরু সরু থাম রয়েছে সেগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অযত্নে আর অবহেলায়। ভেতরে শিবলিঙ্গটি এবং গৌরীপট্টটি আপনাদের দেখালাম। রত্নবেদী তৈরির জন্য তিনি 1 লক্ষ শালগ্রাম শিলা সংগ্রহের কাজে সচেষ্ট হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত 80,000 সংগ্রহ করার পর তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তার জীবনাবসান হয়। অবশ্য প্রাণকৃষ্ণ বিশ্বাসের মৃত্যুর অনেক আগেই তার পিতা রামহরি বিশ্বাসের জীবনাবসান ঘটেছিল বারাণসী ধামে 1210 সালে। তখন তার বয়স 65 বছর। শোনা যায় মৃত্যুকালে তার 2 পুত্র প্রাণকৃষ্ণ ও জগমোহনের জন্য তিনি 30 লক্ষ টাকা নগদ ও প্রায় 1 লক্ষ টাকা আয়ের জমিদারি রেখে গিয়েছিলেন। এই মন্দিরের প্রবেশপথের দুদিকে যে জোড়া থাম ছিল, বাঁদিকের জোড়া থাম দুটি ক্ষয়প্রাপ্ত হয়েছে আর ডান দিকের জোড়া থাম দুটি কোনো রকমের টিকে আছে। আর উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলানের কাজগুলো কিন্তু এখনো মোটামুটি অক্ষত আছে। এগুলোকে পত্রাকৃতি খিলান বলে। সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে সেই সমস্ত অনামা শিল্পীদের কাজ দেখলে, কিন্তু যত্নের অভাবে আজ সবই নষ্ট হয়ে যেতে বসেছে। এই মন্দিরটাতে প্রবেশপথের বাঁদিকে দেয়ালের সামনে স্ট্যাকোর কিছু কাজ আছে, যেগুলো এখন অবশিষ্ট আছে, বাদ বাকিগুলো অবলুপ্ত হয়ে গেছে। সেই স্ট্যাকোর কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর কোনো শিব মন্দিরে কিন্তু এই ধরনের স্ট্যাকোর কাজ চোখে পড়ল না। মন্দির প্রাঙ্গণের মাঝখানে একটি লাল রঙের চৌকো বেদি রয়েছে। এখানেই হয়তো প্রাণকৃষ্ণ বিশ্বাস তার সেই স্বপ্নের মন্দিরটি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তা সম্ভব হয়ে ওঠেনি। এই মন্দিরের এটা প্রবেশপথ নয়, এটি নকল পথ। এই মন্দিরের প্রবেশপথ হলো পশ্চিমমুখী, আর পেছন দিকে পূর্ব দিকের নকল প্রবেশপথের ওপরে খিলানে দেখুন কি সুন্দর কারুকাজ করা আছে, আর দুপাশেও কাজ করা আছে। আর ওপরে কিন্তু একটু স্ট্যাকোর কাজও করা আছে, আপনাদের দেখাচ্ছি। সবই চুন সুরকির কাজ। এখানেও একটু স্ট্যাকোর কাজের নমুনা পাওয়া গেল এই মন্দিরে। কি সুন্দর কারুকাজ করা আছে এখানে, সবই চুন সুরকির কাজ। আর দুপাশে পাতলা পাতলা সরু সরু গোল গোল ইট দিয়ে থাম তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই থাম, অপূর্ব এই সৌন্দর্য।
এর আগে রামহরি বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস সম্পর্কে দু চারটে কথা বলেছি। এবারে তার ছোট পুত্র সম্পর্কে দু চারটে কথা বলার চেষ্টা করি। রামহরি বিশ্বাসের কনিষ্ঠ পুত্র জগমোহন বিশ্বাস লর্ড কর্নওয়ালিসের আমলে 10 সালার বন্দোবস্তের সময় এলাহাবাদ এবং তার নিকটবর্তী অঞ্চলের জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করিবার জন্য তিনি দেওয়ান নিযুক্ত হয়েছিলেন এবং সেই কাজে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এই মন্দিরগুলোর ভার এখন এএসআই দপ্তরের হাতে, সেই মর্মে একটি বোর্ড এখানে লাগানো হয়েছে, সেই বোর্ডটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং তার উপার্জিত প্রায় সমস্ত অর্থই তিনি দান, ধ্যান ও পুণ্যকর্মে ব্যয় করেছিলেন। জগমোহনের উল্লেখযোগ্য কাজ হল সেই সময় প্রয়াগে তীর্থ করতে গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তীর্থযাত্রীদের কাছ থেকে কর নিত। জগমোহন সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এককালীন 2 লাখ টাকা দিয়ে সেই করদানের প্রথা বাতিল করতে বাধ্য করেছিলেন। বিশ্বাস পরিবারের গল্প তো অনেক হলো, আমরা এবারে চলে এসেছি মূল মন্দির কমপ্লেক্সের ডান দিকে। একবারে গঙ্গার ধারে এখানে পরপর 6টি শিব মন্দির রয়েছে আটচালা শৈলীর এবং একই ভিতের ওপর। আপনাদের যে মন্দিরের ছবি দেখাচ্ছে সেই মন্দিরের প্রবেশপথের খিলানের উপরে সুন্দর কারুকাজ করা আছে, আপনাদের সেই কারুকাজগুলো দেখানোর চেষ্টা করছি। এখনো খানিকটা অক্ষত আছে। আর প্রবেশপথের দুদিকে এখানে কিন্তু 3টি করে সরু থাম রয়েছে। আগের মন্দিরগুলোতে 2টি করে থাম দেখিয়েছি, এবার এই মন্দিরে কিন্তু 3টি করে সরু সরু গোলাকার থাম রয়েছে। আর ভেতরে কিন্তু বিরাট আকারের শিবলিঙ্গ রয়েছে কোষ্ঠী পাথরের। আপনারা দেখছেন শিবলিঙ্গটি একটি বেদির উপর প্রতিষ্ঠিত। শিবলিঙ্গের সঙ্গে গৌরীপট্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটি আরেকটি মন্দির। প্রাণকৃষ্ণ বিশ্বাস সম্পর্কে আরো 2-4টে কথা বলার চেষ্টা করি। তিনি এখানে তার স্বপ্নের মন্দিরটি স্থাপন করতে না পারলেও তিনি তাদের জমিদারি আনোয়ারপুর বা আনোয়ারপুরে কালী মন্দির স্থাপন করেছিলেন এবং গঙ্গা তীরে পঞ্চবটে স্থাপন করেছিলেন। এখানে দেখছেন মন্দিরের প্রবেশপথের খিলানের উপরে সুন্দর কারুকাজ করা আছে, আর দুদিকে 2টি কিন্তু ঘোড়ার মূর্তি রয়েছে, আপনাদের দেখালাম সেই মূর্তি। গঙ্গার তীরে পশ্চিমমুখী এই 6টি শিব মন্দিরের চৌকাঠ কিন্তু কালো পাথর দিয়ে তৈরি। আপনারা মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন গৌরীপট্ট সহ, বেশ উঁচু শিবলিঙ্গ। আপনাদের চৌকাঠটি দেখাচ্ছি, এবার দেখুন চৌকাঠটি কালো পাথরের। আরো ক্লোজে নিয়ে এসে দেখাবো আপনাদের, সেখানে কিন্তু নানা কারুকাজ করা আছে। এই দেখুন চৌকাঠের কালো পাথরে কিন্তু নানা রকম কারুকাজ করা আছে। আপনারা মন্দিরের প্রবেশপথের দুপাশে এবং অর্ধচন্দ্রাকৃতি খিলানি কারুকাজগুলো দেখতে থাকুন, আর আমি প্রাণকৃষ্ণ বিশ্বাস সম্পর্কে 2-4টে কথা বলার চেষ্টা করি। প্রাণকৃষ্ণ বিশ্বাসের বিদ্যার প্রতি অনুরাগ ছিল অসীম। তার অনেকগুলি ভাষায় দখল ছিল, যেমন সংস্কৃত, বাংলা, হিন্দি, পারস্য ও ইংরেজি ভাষায় তার দখল ছিল কিন্তু ঈর্ষা করার মতন। প্রবেশপথের উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলানি আপনারা সুন্দর কারুকাজ করা দেখলেন। এখানেও কিন্তু দুদিকে 3টি করে থাম রয়েছে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন প্রবেশপথে চৌকাঠগুলি কালো পাথর দিয়ে তৈরি এবং সেখানে কিন্তু নানা রকম কারুকাজ করা রয়েছে। প্রাণকৃষ্ণ বিশ্বাসের বিদ্যার প্রতি অনুরাগ থাকায় তিনি প্রচুর অর্থ ব্যয় করে বিভিন্ন দুর্লভ তন্ত্র, ধর্মশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ও আয়ুর্বেদীয় শাস্ত্র সংগ্রহ করেছিলেন এবং মোট 8খানি গ্রন্থ তিনি সংকলন করেছিলেন। প্রাণকৃষ্ণ বিশ্বাসের সংকলিত গ্রন্থ প্রাণতোষণী গ্রন্থ আজও তান্ত্রিকদের কাছে অমূল্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আপনারা দেখছেন মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি একটি বেদির উপর স্থাপিত, বেশ উঁচু শিবলিঙ্গ কালো পাথরের, কোষ্ঠী পাথরে। এখানে গৌরীপট্টও রয়েছে, উপরে ওং লেখা রয়েছে দেখছেন আপনারা। বলা হয়ে থাকে রাজা রাধাকান্ত দেবের শব্দ কল্পদ্রুম গ্রন্থটি প্রকাশিত হবার অনেক আগেই কিন্তু প্রাণকৃষ্ণ বিশ্বাসের শব্দাম্বুধি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। শব্দকল্পদ্রুমে এমন অনেক শব্দ লিখিত নেই যেগুলি শব্দাম্বুধিতে পাওয়া গেছে। এই মন্দিরের দরজায় তালা দেওয়া রয়েছে, কেন তালা দেওয়া রয়েছে বুঝতে পারলাম না। আর মন্দিরের প্রবেশপথের উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলানি আপনারা যে কারুকাজগুলো দেখছেন, অপূর্ব এই কারুকাজ, এখনো খানিকটা অক্ষত রয়েছে। এই মন্দিরগুলো সবই গঙ্গামুখী অর্থাৎ পশ্চিমমুখী, আর ওঠার জন্য সিঁড়ি আছে। 6টি মন্দিরই একই ভিতের উপর অবস্থিত। বাঁদিকে আরেকটি মন্দির আছে, সেটি খানিকটা আড়াল করেছে বাঁদিকের স্থাপত্যটি। এবার মন্দির প্রাঙ্গণটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর ডান দিকে বয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা। দারুণ দৃশ্য, অপূর্ব দৃশ্য। এখানে এলেই মনটা কেমন ভালো হয়ে যায়। এবারে আমরা পৌঁছে গেছি চাঁদনিতে। সারি সারি থামের উপর ছাদযুক্ত চাঁদনি দাঁড়িয়ে আছে। আমরা এবার গঙ্গার ঘাটের দিকে এগোবো। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গার বুকে। এখানে গঙ্গার ধারটা একটু অপরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন।
আর ওপরে রয়েছে হাওড়া জেলা, আর বাঁদিকে কিছু জেলেদের ডিঙি নৌকো রয়েছে। আপনারা দেখছেন নৌকোগুলো, আর ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো, আপনারা দেখছেন সেই দৃশ্য। এবারে সিঁড়ির প্রায় শেষ ধাপে দাঁড়িয়ে চাঁদনিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। জোড়া জোড়া থামের ওপর চাঁদনিটি দাঁড়িয়ে আছে। এবার আমরা প্রবেশ করেছি গঙ্গার আরেক দিকে, যেখানে মূল মন্দির কমপ্লেক্সে 6টি শিব মন্দির গঙ্গামুখী, সেই জায়গাটা। এখানে 2টি বোট রয়েছে এএসআই তরফ থেকে, এটিও গঙ্গার ধারে। এখানে পরপর একই ভিতের ওপর 6টা শিব মন্দির রয়েছে। একটা লাল রঙের অর্থাৎ ইটের রঙের, আর 6টি শিব মন্দির রং করা। আগেই আপনারা দেখিয়েছি সেই শিব মন্দিরগুলি। দেখছেন মন্দির প্রাঙ্গণে কিন্তু বড় বড় গাছ রয়েছে, আর ডান দিকে প্রবাহিত হচ্ছে পতিত পাবনী গঙ্গা। আপনারা মন্দিরগুলি দেখতে থাকুন। এবার আমি বিশ্বাস পরিবারের প্রাণকৃষ্ণ বিশ্বাস সম্পর্কে শেষ দু একটি কথা বলে আজকের বিশ্বাস পরিবারের গল্প শেষ করব। প্রাণকৃষ্ণ বিশ্বাসের 6 পুত্র ও 2 কন্যা। তার মধ্যে ছোট কন্যা বামা সুন্দরীর সাথে বিয়ে হয়েছিল আলালের ঘরের দুলাল উপন্যাসের রচয়িতা প্যারীচাঁদ মিত্রর সাথে, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। আপনারা দেখছেন মন্দির চত্বরটি। ডান দিকে রয়েছে গঙ্গা, আর বাঁদিকে রয়েছে একই ভিতের উপর টানা 6টি শিব মন্দির। এই 6টি শিব মন্দির চৌকাঠে কিন্তু কালো পাথর রয়েছে, এবং সেখানে রয়েছে নানা রকম কারুকাজ। এখানে আপনারা দেখছেন সেই কালো পাথরে বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তি এবং আরও অনেক পৌরাণিক চরিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর ভেতরে রয়েছে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। এর আগে গঙ্গার ঘাটকথা পর্বের 11টি ভিডিওতে আপনাদের জানিয়েছি যে সাধারণত দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধনী ব্যক্তিরা গঙ্গার ধার ঘেঁষে বা গঙ্গার কাছাকাছি। এখানে একটু ব্যতিক্রম দেখা গেছে যে 26টি শিব মন্দির। গঙ্গার ওপারেও কিন্তু 12 শিব মন্দির ঘাট আছে, সেগুলো আপনাদের দেখাবো যদি কখনো সময় পাই। আপনাদের এই শিব মন্দির চত্বরে দাঁড়িয়ে গঙ্গার দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই গঙ্গার দৃশ্য। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।